যিনি শুধু সংবাদকর্মী নয়, তার অনেকগুলো বহুমুখী প্রতিভার উৎসবন আছে এবং তিনি বাংলাদেশের এই মুহূর্তে তরুণ প্রজন্মের যে সাংবাদিক বৃন্দ আছেন তাদের বলার মতো একজন মানুষ। মিস্টার মামুন, আব্দুল্লাহ মামুন ভাইকে অনুরোধ করব, ভারত আমাদের বন্ধু নয়, এটি আপনার আলোচনার মাধ্যমে আপনি একটু বলুন প্লিজ। ধন্যবাদ আমার ভাই, যুগ উপযোগী এবং সময় উপযোগী একটি প্রশ্ন করার জন্য। যেহেতু সারা দেশ এবং সারা বিশ্ব বাংলাদেশ এবং ভারতের বর্তমান প্রেক্ষাপটটি দেখছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভারত বাংলাদেশের চেয়ে আকার আয়তনে একটি বড় দেশ, জনসংখ্যাও বেশি, তাদের অস্ত্র, মানুষ, সৈন্য সংখ্যা সব দিক দিয়ে বেশি। তাই তাদের ধারণা যে বাংলাদেশ যে চতুর্দিকে যেহেতু ভারত বেষ্টিত করে রেখেছে, তাদের ধারণা যে হয়তো বাংলাদেশকে তারা যে কোনোভাবে যে কোনো সময় ঘায়েল করতে পারবে। আসলে এটা হচ্ছে তাদের একটি মিথ্যা ধারণা। কারণ একটি দেশের অস্তিত্ব এবং তাদের শক্তি সামর্থ্য টিকিয়ে রাখার জন্য যতটুকু ঈমান, যতটুকু শক্তি সামর্থ্য প্রয়োজন, আশা করি বাংলাদেশের তা পর্যাপ্ত রয়েছে এবং কোনো অল্প জনশক্তিকেই দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। আর প্রথম থেকে যদি আমরা দেখে আসি যে 1971 সালের শুরু থেকে যদি এই অদ্যাবধি দেখি, ভারত সবসময় বাংলাদেশ থেকে সুবিধা নিয়েছে, বাংলাদেশকে কখনো সুবিধা দেয়নি। কারণ আমরা এই বছরের পর বছর, যুগের পর যুগেও আপনার যত সরকার বাংলাদেশে এসেছে এবং চলে গেছে, আমরা ভারতের সাথে বাংলাদেশের ছোট্ট একটি ইস্যু যে ফারাক্কাবাদ, সেই ফারাক্কাবাদের প্রবলেমটাও আমরা সলভ করতে পারিনি, ভারত কোনোদিন সলভ করেনি। এবং আপনি সবচেয়ে বড় একটি যে বিষয়টি দেখেন, বাংলাদেশের একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ আপনার 17 বছর বাংলাদেশকে শাসন করার পর যখন তাদের চুরি, ডাকাতি, লুটতারাজের কাহিনী যখন তাদের মুখোশ উন্মোচিত হয়ে যখন ছাত্র জনতার হাতে তারা যখন পাকড়াও হয়েছে এবং তারা যখন পালিয়ে পার্শ্ববর্তী দেশে ভারতে আশ্রয় নিয়েছে, ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে এবং তাদেরকে যে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং তাদের কারণেই যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব নষ্ট করার ফর্মুলায় তারা যায়, এটা হবে আওয়ামী লীগের জীবনে সবচেয়ে বড় ভুল। চুরি করা, ডাকাতি করা যেমন একটি বড় অপরাধ, যে কারণে আওয়ামী লীগ লাঞ্ছিত, বঞ্চিত, মানুষের কাছে ঘৃণিত হচ্ছে, যখন এই বিষয়টি প্রমাণ হবে যে একটি দলকে বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য ভারত এই ঘৃণ্য ষড়যন্ত্র করছে, এই জিনিসটি যখন বাংলার মানুষের কাছে উন্মুক্ত হবে, তখন বাংলাদেশের মানুষ সারা জীবনের জন্য আওয়ামী লীগকে পৃথিবীর সবচেয়ে বড় মির্জাপুর হিসেবে আখ্যায়িত করবে। এবং ভারত যে ঘৃণ্য ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে করছে, এটা অত্যন্ত ঘৃণিত এবং লজ্জাজনক। তাদের মতো একটি দেশ, যে দেশের বিশাল একটি রেমিটেন্স বাংলাদেশ থেকে আয় হয়, বাংলাদেশের শত শত লক্ষ লক্ষ মানুষ ভারতে যায়, ভারত থেকে প্রতিদিন হাজার হাজার টন পণ্য বাংলাদেশ আসে। এরকম একটি সম্ভাবনাময় সুন্দর বন্ধুত্বের জায়গায় শুধুমাত্র একটি দলকে এস্টাবলিশ করার জন্য ভারত যে ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে, এটি ভারতের জন্য সবচেয়ে বড় বিস্ফোরণ হবে এবং ভারতের জনগণ ভারতের এই সিদ্ধান্তকে একদম ঘৃণিতভাবে ধিক্কার দিয়ে তাদেরকেও এই আওয়ামী সরকারের মতো, আপনার ফ্যাসিস্ট সরকারের মতো ভারত থেকে বিতাড়িত করবে বলে আমার বিশ্বাস। এবং সেই সাথে আপনারা দেখবেন ভারতের রাস্তায় বাংলাদেশের পতাকাকে রাস্তার মধ্যে রেখে ভারতের নাগরিকরা যেমন বাংলাদেশের পতাকাকে থুতু দিয়ে আপনার পতাকার উপর দিয়ে গাড়ি চালিয়ে যে ঘৃণিত কাজটি করছে, এটি হচ্ছে হীনমন্যতার সবচেয়ে নিম্ন পর্যায়ের একটি কাজ। যেহেতু আপনি যেমন আপনার মাকে ভালোবাসেন, আমি আমার মাকে ভালোবাসি। আপনি আপনার মায়ের সাথে তখনই অন্যায় করতে পারবেন যদি অন্যের মায়ের সাথে অন্যায় করতে আপনার বিবেকে না বাজে। আপনি যদি আপনার পতাকাকে ভালোবাসতেন, তাহলে কখনো বাংলাদেশের পতাকাকে আপনি অবমাননা করতে পারতেন না। ভারত এই জায়গাটিতে সবচেয়ে জঘন্যতম একটি কাজ করেছে। আমি আমার এই যে আজকের এই টকশের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে আমার হৃদয়ের সবটুকু ঘৃণা একত্রিত করে আমি তাদেরকে ধিক্কার জানাচ্ছি। অতি সত্য অবশ্যই তারা এর প্রাপ্তিটা
পাবে, কারণ মানুষ এখন ডিজিটাল যুগে আছে। মানুষ এখন আপনি যা করছেন, কি যেখানে যাচ্ছেন, সবকিছু মিনিটের মধ্যে এটা আপডেট হচ্ছে। তো সুতরাং আপনি একটা দেশে বসে যত অপকর্মই করবেন না কেন, আপনার দেশের মানুষ, বাংলাদেশের মানুষ এটা দেখতে পাচ্ছে। তারপরেও আমি পরিশেষে বলবো, বাংলাদেশ যে বাংলাদেশি মানুষ যে সংস্কৃতিতে বিশ্বাসী, আমরা বন্ধুবৎসল দেশ, আমরা বন্ধুত্বে বিশ্বাস করি, ভ্রাতৃত্বে বিশ্বাস করি। আমরা আশা করি বাংলাদেশ, ভারতের আপনার যারা কর্ণধার, ভারতকে যারা কন্ট্রোল করে, ভারতের সরকারে যারা আছে, বিষয়টা আপনার উপলব্ধি করে অতি সত্বর ভারতের জনগণকে যারা উগ্রপন্থী বুঝাবে এবং মনে করে যে আপনার বাংলাদেশকে ফুদিয়ে উড়িয়ে দিবে, তাহলে আল্লাহর কসম করে বলি, বাংলার প্রতিটি মানুষ শহীদ হয়ে যাবে। বাংলাদেশের 1 ইঞ্চি জমি ইনশাআল্লাহ বাংলাদেশ ছাড়বে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন ইনশাআল্লাহ। ওয়ান্ডারফুল। আমরা জানি ডক্টর মোহাম্মদ শহীদের একটি উক্তি আছে, মাতা মাতৃভূমি প্রত্যেকটি মানুষের পরম শ্রদ্ধার বস্তু। আজকে আমাদের এই স্বাধীনতা, আজকে আমাদের মা, তার উপর আজকে আঘাত এসেছে। একজন বিডিআর, আমাদের সাবেক একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আছেন, আপনি আপনার অনুভূতি ব্যক্ত করুন যে ভারত যদি আমাদের আগ্রাসন এভাবে চালায়, তাহলে বাংলাদেশের এই 24 ছাত্র জনতা কি ধরনের প্রশিক্ষণ নিলে আসলে আমরা প্রতিরোধ করতে পারবো, একটু সংক্ষেপে বলেন। আমি দীর্ঘদিন অত্যন্ত প্রহরী হিসেবে সীমান্তে দায়িত্ব পালন করেছি। আমার মতে আমি বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান আছে তার কাছে আমি বলবো যে ভারত কখনই আমাদের কিছুই করতে পারবে না। আমি মানুষের সাথে একমত, কারণ আমাদের 1 ইঞ্চি জায়গাও তারা দখল করার মতো ক্ষমতা নেই। আমাদের যারা বর্তমান বাংলাদেশে যারা অবসরপ্রাপ্ত যে সৈনিকগুলো আছে এবং আমাদের 20 কোটি মানুষই আছি আমরা, তাদের ভিতর থেকে যদি এলিট ফোর্স তৈরি করা হয় প্রশিক্ষণ দিয়ে, তা ইনশাল্লাহ আমি মনে করব যে ভারত আমাদের সাথে যুদ্ধে জড়াতেই পারবে না এবং আমরা আল্লাহর রহমতে ভারতকে পরাজিত করব এবং ভারত কখনই কোনোদিনও আমাদের সাথে পারবে না। বন্ধুগণ, সুপ্রিয় দেশবাসী, বিশেষ করে উত্তরাবাসী, আপনারা জানেন যে এই 24 গণ আন্দোলনে আজকে একজন যুদ্ধাহত বলা যাবে, একজন আহত সৈনিক আমাদের মাঝে আছেন, জনাব ওবায়দুল হক। তিনি আসলে তার অনুভূতি ব্যক্ত করবেন, বিশেষ করে আসলে ভারত আমাদের কেন বন্ধু নয় এবং কেন আসলে ভারত আমাদের সাথে আজকে বিমাদাসুলভ আচরণ করছে, তিনি একটু সংক্ষেপে বললেন। ধন্যবাদ আনোয়ার ভাই। আসলে এখানে ভারত বিরোধী যে একটা আমাদের চিন্তা ভাবনা, সেটা ইন্ডিয়া বলেন বা বাংলাদেশে বলেন, এটা আমরা সবাই জানি। এখানে আমার বিশেষ করে আলোচনার খুব একটা ইয়ে নেই, আমাদের সবচেয়ে মোহন ভাই বেশ ভালোভাবে বলছেন। আমি নিজেও দেখছি, যখন আমি কলকাতা, দিল্লি, আগ্রা এখানে ঘুরতে যাই, তখন তারা যে আমাদেরকে কি ছোট ভাবে দেখে আপনি কল্পনা করতে পারেন। অনেক হোটেলে উঠতে গেলে আমাদেরকে ভাড়া দিতে চায়, মানে মনে হয় আমরা একটা থার্ড ক্লাস বাংলাদেশের একটা মানে দেশের একটা মানুষ। ওই হিসাবে এবং আমাদের যে যুদ্ধের যে তাদের যে অবদান, তাদের যে তারা যুদ্ধে অংশগ্রহণ করছে শেষ কেন করছে, তারা আমরা আমাদের এই দুটো মুসলিম রাষ্ট্রকে বিভাজিত করতে পারলে তারা অনেক অনেক লাভবান হবে। তো এই হিসাবে তারা আমাদের তাদের স্বার্থের জন্য কিন্তু তারা আমাদের এই যুদ্ধে বিশেষ ভূমিকা রাখছে এবং যাওয়ার সময় তারা লুটপাট করে অস্ত্র সবই নিয়ে গেছে, আমরা সবাই জানি। তো আসলে এখন যেটা এই যে তারা তো পাকিস্তান সেনাবাহিনী কিন্তু অরোরার কাছেই কিন্তু আত্মসমর্পণ করেছিল। হ্যাঁ হ্যাঁ, জেনারেল ওসমানের কাছে করেন, জেনারেল ওসমানের কাছে করেন। তাহলে কত ধরনের মানে গভীর চিন্তা ভাবনা করে তারা এই ধরনের কাজগুলো করছে বা কৌশল করছে, বিশ্বের প্রচার করছে। যাই হোক, এখন যেটা আমি বলবো, আমরা যেহেতু ইদানিং 24 আন্দোলনের সাথে আমি বিশেষ করে 18 তারিখ থেকে আমি অল টাইম আমি মানে প্রতিদিন আন্দোলনে থাকতাম 7 রাত্র পর্যন্ত। আমি ঢাকা ইউনিভার্সিটিতে অনেক দায়িত্ব পালন করছি, বিশেষ করে 3 তারিখ সারাদিন ঢাকা ইউনিভার্সিটি ছিলাম। মিরপুর অংশগ্রহণ করতাম, উত্তর অংশগ্রহণ করতাম, তারপরে ঢাকা ইউনিভার্সিটি ছিলাম। তো ঢাকা ইউনিভার্সিটি আমি আপনার ওখানে রাত 10টা পর্যন্ত আমরা ছিলাম। ব্যারিস্টার আপনার স্বাধীন ভাই, তারপর সম্রাট ভাই, ইকবাল ভাই, অ্যাডভোকেট, আমরা তো রাত্রিবেলা। যাই হোক, এখানে বিষয়টা হচ্ছে যে আমরা এই যে যুদ্ধের তারা যে এখন যে একটা অপপ্রচার চালাচ্ছে বা একটা প্রপাগান্ডা চালাচ্ছে যে তারা বাংলাদেশকে মিলিশে উড়িয়ে দিবে বা দখল করে নেবে,
কিন্তু আমাদের বাংলাদেশে প্রায় 18 কোটি মুসলিমের মধ্যে প্রায় 95% মুসলমান মানুষের মধ্যে বাংলাদেশে। আমাদের যে স্পিড, যে আমাদের যে ন্যায়ের প্রতি যে আমাদের যে স্পিড, যে সংগ্রাম করার যে একটা আকাঙ্ক্ষা ন্যায়ের প্রতি, এখানে তারা হচ্ছে ইলিগেল ভাবে তারা দিন না। আমাদের যে আমরা প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত, প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত। আমি 19 তারিখ বিকাল 4:56 আমি কয়েকবার বিজনেস সেন্টার এখানে যখন জেএমএফ জাহাঙ্গীরকে উদ্ধার করতে আসে তখন আপনার ব্যাপক মানে ব্রাশ ফায়ারিং করে এবং কি বলে টিয়ার সেল ছাড়ে। আপনার গুলি ছাড়লে আমরা রাস্তা ছাড়তাম না, মানবগুলো চলছে, আহত হচ্ছে, চলে যাচ্ছে, যারা যারা চলে যাচ্ছে, কিন্তু টিয়ার সেল মারলে তখন রাস্তা থাকা যেত। তখন আমরা রাস্তা থেকে মেইন থেকে এসে আপনার সেন্টার হচ্ছে যেভাবে পারে আমরা ওই আগুন দিয়ে চোখে ইয়ে করতাম, ভাপ নিতাম, তারপর টুথপেস্ট লাগাইতাম ইত্যাদি ইত্যাদি। তো তখন জাহাঙ্গীরকে উদ্ধার করার জন্য স্পেশালি হাসিনার নির্দেশে স্পেশাল আরো বিশেষ বাহিনী চলাই উত্তরান হাবিব হাসান, এই যে শরীফ সব কিছু ছিল। হঠাৎ করে এসে আমাদেরকে পুলিশ, আমি তো বেশ কয়েকটা যে অবস্থা দেখছি পিছনে আপনার হাবিব হাসান, শরীফ টরীফ আরো অনেক ছিল, সামনে বিশাল টিম পুলিশ, তারপর ইত্যাদি ইত্যাদি ছিল। আমি যা অধিকার ফায়ার করছি আমি শেষ। আমি কয়েকবার অনিষ্টলি কারণ সারা করে বলছি যে আমি আজকে শেষ। এনিওয়ে পরবর্তীতে লাস্ট মুহূর্তে আমি বেঁচে আছি। তো এই জন্য যে যুদ্ধের যে ইয়েটা দেখায়, এটা কোনোদিনও বাংলাদেশ হচ্ছে 18 কোটি মানুষের মধ্যে আমি মনে করি 4 থেকে 5 কোটি যে তরুণ আছে, মধ্যবয়সী আছে, এদের যে ইমানের শক্তি, আমাদের যে মুসলিমের যে ইমানের শক্তি, এই মানে শক্তিতে তারা আমার মনে হয় তারা টিকতে পারবে। এবং আর এমন না যে তাদের মানে পারমাণবিক অস্ত্র আছে বলে তারা উদ্ধার করে ব্যবহার করবে। তখন আমাদের অন্যান্য মুসলিম বিশ্ব আন্তর্জাতিক বন্ধু, আর বিশেষ করে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন যেখানে, এখানে তারা প্রশ্নই আসে না, তারা এটা জাস্ট প্রপাগান্ডা ছাড়া কিছুই না। তারা ইদানিং তাদের স্বরাষ্ট্র সচিব এসে, স্বরাষ্ট্র না ক্লিয়ারলি পররাষ্ট্র সচিব এসে তারা অনেক কিছুই মানে ভুল স্বীকার করে গেছে। তো এটা কোনোদিনই সম্ভব না। আর বর্তমানে আমাদের ডক্টর ইউনূস স্যার যেখানে আছেন, আমরা যারা তরুণ, যারা আন্দোলনে অনেকে 2000 আন্দোলনে নিহত, প্লাস হাজার হাজার মানুষ আন্দোলনে আহত হয়েছে, এই মুসলিম বিশ্বের মধ্যে এটা বিশ্বের বিশেষ করে বাংলাদেশের মতো কোনোদিনই সম্ভব না। ইন্ডিয়ার মতো একটা দেশ, তাদের বিশাল জনসংখ্যা আছে বলে আমাদের বাংলাদেশকে ইয়ে করতে পারবে, আক্রমণ করতে পারবে, এই চিন্তা তারা জাস্ট এটা প্রপাগান্ডা চালাচ্ছে আমাদেরকে দমন করার জন্য। যেহেতু বিগত 16 বছর তারা হাসিনার মাধ্যমে এটা তাদের একটা অঙ্গরাজ্যে পরিণত করতে পেরেছে এবং সারা বাংলাদেশ থেকেই তারা একটা তাদের নিয়োগকৃত লোক দিয়ে বাংলাদেশ পরিচালনা করছে এবং তাদের অঙ্গরাজ্য হিসেবে যেটা আমরা এখন হারে হারে টের পাচ্ছি। তো এটা আসলে কি আমি আর বিশেষ কিছু বলতে চাই না। তো সর্বশেষে একটাই কথা বলবো, বর্তমানে হচ্ছে 24-এর আন্দোলনের বাংলাদেশ, 71 আমাদের বাংলাদেশে যুদ্ধ করছেন, এখন 24-এ আমরা আমরা অংশগ্রহণ করছি, প্লাস হচ্ছে এবং ডক্টর ইউনূস হচ্ছে ইন্টারন্যাশনাল একজন বিশেষ পার্সন, বিখ্যাত ব্যক্তিদের মধ্যে থেকে সে অন্যতম পার্সন। সুতরাং ঠিক আছে বন্ধুগণ, আপনি উনি যথেষ্ট বলেছে। আসলে যারা আন্দোলনে আহত তাদের কিন্তু কথা শেষ হবে না, কারণ তারা তো সম্মুখ সারি যুদ্ধ ছিল। আমরা চলে যাবো জনাব শিহাবের কাছে, সম্পাদক দৈনিক জনজাগরণ। আসলে আপনি জানেন যে বাংলাদেশের পররাষ্ট্র নীতি আছে, সেটি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না, অর্থাৎ ফ্রেন্ডস টু অল মেলাইস টু নান। তো সেক্ষেত্রে আজকে আসলে এই বন্ধু শত্রু, এই যে খেলা ভারত আসলে কেন করছে, কি মনে হয় আপনার? আমি প্রথমেই নিন্দা এবং প্রতিবাদ জানাই ত্রিপুরায় যে উপ হাই কমিশনের উপর হামলাটা করে। এটা মানে এই হামলাটা একটা দেশের দূতাবাসকে যে নিরাপত্তা দিতে পারে নাই, সেখানে আমি বলতে চাই না। যারা একটা দেশের বিভিন্ন দেশের দূতাবাস, আমাদের দেশেও তো আছে, আমরা কত আগলায় রাখছি, যেভাবে আগলায় রাখছি যে মনে হচ্ছে যে একটা সুন্দর পরিবেশ আছে, আর আমার ওখানে একটা হাই কমিশনারে ভারত তারা নিরাপত্তা দেবে না, দুঃখজনক একটা ব্যাপার। আর বাংলাদেশের পররাষ্ট্র নীতিটা অনেক স্ট্রং। আমরা পররাষ্ট্র নীতিতে বিশ্বাস করি যে আমাদের সাথে যে ভারতের সম্পর্কটা, আমরা চাই যে আমাদের ভারতের যেটা দরকার আমরা দিচ্ছি, আর ভারত কিন্তু সে জায়গায় আমাদেরকে রাখে নেই। ভারত কি করে, তাদের নিজেদের স্বার্থটা দেখে যে তাদের কিভাবে ভালো হবে।
আর দেখেন আমরা কিন্তু যে ফ্যাসিলিটি গুলো আমরা দিই সেটা হচ্ছে যে যে পরিমাণ আমাদের ভিজিটররা ওখানে ঘুরতে দেয়, তারপরে যে পরিমাণ মানে রোগীরা ওখানে ট্রিটমেন্ট আপনি যদি আরেকটু বলতেন যে এই যে ভারতের পররাষ্ট্র সচিবকে বাংলাদেশ এখন এইবারে চোখে চোখ রেখে কথা বলেছে, ইভেন তাদের অ্যাম্বাসেডরকে কিন্তু আমাদের তলব করা হয়েছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা তো শুনেন, চোখ রাঙানিতে কিন্তু বাঙালি জাতি ভয় পায় না। এটা আপনি জানেন যে বাঙালি জাতি কারোর চোখ রাঙানিতে তিল পরিমাণ পরোয়া করে না। 52-তে দেখেন, 71-এ দেখেন, 24-এ দেখেন, ভয় পায় না। স্বৈরাচার হাসিনা কি করছে, তার প্ল্যান গুলো এমন ছিল যে কিভাবে দমন করতে হয়, সেই দমনটা আগে তার প্ল্যান সেট করা থাকতো, সেই সেটটা ইন্ডিয়ায় বসে করতেছে। আপনি আগে যে দমন করবেন, দমন নীতিগুলো ইন্ডিয়ায় বসে বসে সেখানে সেট করতেছে। এইগুলোতে সজাগ থাকতে হবে। ইন্ডিয়ার চুল পরিমাণ বাংলাদেশে কিচ্ছু করতে হবে না, সেই ক্ষমতা ইন্ডিয়া নাই। ঠিক আছে, আমি একদম বলতে পারি, মানে কনফিডেন্টলি বলতে পারি, ইন্ডিয়া বাংলাদেশের ধারে কাছেও আসতে হবে না, ধারে কাছেও না। আপনি শুধু মানে ঠোকা মেলে দেখুন, দেখেন কি হয়। বাঙালি জাতি মানে রক্ত দিয়ে যে স্বাধীন করছে, ঠিক আছে, এখানে কাউকে এক চিল পরিমাণ ছাড় দেওয়ার সুযোগ নেই। বন্ধুগণ, আসলে আপনারা দেখেন যে পৃথিবীর একমাত্র বর্বর রাষ্ট্র যারা হেলসিঙ্কি ঘোষণাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বাংলাদেশের নদীর অববাহিকা তারা কিন্তু বাঁধ নির্মাণ করেছে, বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে তলিয়ে দিচ্ছে, এখানে কৃত্রিম বন্যা তৈরি হচ্ছে, আপনারা সবকিছু জানেন।